এই ভিডিওটিতে আমরা পর্ষদের 259 নম্বর পেজে যে স্কুলটি আছে সেটির কোশ্চেনগুলি আলোচনা করব। প্রথম কোশ্চেন আছে যে কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? কয়লা খনিতে জমে থাকে হলো অপশন বি, মিথেন গ্যাস। 1.2-তে আছে কোশ্চেন, আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায়। কোন উষ্ণতা হয়? -273 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কি এটা 0 কেলভিনের সমান। ঠিক আছে, তাহলে অপশন হবে হচ্ছে এ, 0 কেলভিন। 1.3-তে আছে বিক্ষেপিত অবস্থায় কোন বর্ণের আলোর তীব্রতা সর্বনিম্ন? এবার আমরা জানি যে বিক্ষেপণের ক্ষেত্রে আই সমানুপাতিক তীব্রতা, আই সমানুপাতিক 1/λ⁴, অর্থাৎ এই মানটা যত বাড়বে আই এর মান তত কমবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তাহলে আমরা জানি যে লাল আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে লাল আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু সবচেয়ে বেশি, তার মানে ওর বিক্ষেপণের মানে তীব্রতাও হবে কি সবচেয়ে কম। তাই উত্তর হবে অপশন ডি, লাল আলোর তীব্রতা হচ্ছে সবচেয়ে কম। এরপরে 1.4 নম্বর কোশ্চেনে আছে যে গ্যাসীয় পদার্থের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্কটি হলো। আণবিক ভর m হয় 2d, তার মানে অপশন এ হলো সঠিক উত্তর। এরপরে আছে 1.5-এ দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন কোন দর্পণ? সেটা হবে সি, অবতল দর্পণ। তারপরে 1.6 নম্বর কোশ্চেনে আছে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত কি? তাপ পরিবাহিতাঙ্ক মানে K = তাপ কিউ ইন্টু ডি, তারপরে হলো ক্ষেত্রফল A বাই θ2 মাইনাস θ1 ইন্টু টি, উষ্ণতা টি। এবার সময় টি। এবার আমরা যদি এটার সবগুলোর মাত্রা লিখি, তাপের মাত্রা কি হয়? তাপ মানে শক্তি, তো শক্তির মাত্রা হয় হলো ml² T⁻², ডি বেধ, তার মানে দৈর্ঘ্য L, এ ক্ষেত্রফল, তার মানে L², θ2 মাইনাস θ1 এটা উষ্ণতাকে বোঝাচ্ছে, তার মানে এর মাত্রা হবে θ, আর টি হলো সময় টি। তাহলে এখান থেকে যদি আমরা মাত্রাটা বার করি, কি দাঁড়াচ্ছে? এল দিয়ে একটা এল, তাহলে দাঁড়াচ্ছে এই এল দিয়ে আরেকটা পাশ থেকে, তাহলে এম এল, এই টিটা উপরে গেলে T⁻³ আর থিটা মাইনাস θ⁻⁻1, এটা হবে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা। তার মানে অপশন দাঁড়াচ্ছে ডি, অপশন ডি হলো সঠিক উত্তর। তারপরে 1.7-এ আছে একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? তাহলে এইখানে সূত্রটা যদি দিই আমরা, সেটা R = ρL/A। বলছে দৈর্ঘ্যকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। এবার দৈর্ঘ্য যদি বৃদ্ধি হয় তাহলে কী হবে? রোধও বৃদ্ধি পাবে। এবার রোধ যদি বৃদ্ধি পায় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কী হয়ে যাবে? কমে যাবে, অর্থাৎ অপশন বি, হ্রাস পাবে। তারপরে আছে 1.8-এ যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময় প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান আমরা জানি কি Q = IT। তাহলে I হচ্ছে 5 ইন্টু সময় 30, 3 × 5 = 15, 150 কুলম্ব আধান প্রবাহিত হবে। 1.9-এ আছে A 86,222 থেকে উৎপন্ন হচ্ছে B 84,210। বলছে কটা আলফা ও কটা বিটা কণা নিশ্চিত হবে। তো এটা দেখে বোঝাই যাচ্ছে যে ভর সংখ্যা কত কমেছে? 222 মাইনাস 210 কমেছে হলো 12 একক। আর প্রোটন মানে পরমাণু ক্রমাঙ্ক কত কমেছে? 86 মাইনাস 84 অর্থাৎ 2। তাহলে ভর সংখ্যা যেহেতু 12 কমেছে, এবার
তার মানে আলফা কণা কয়টা বের হবে? আলফা কণা বের হচ্ছে 12, আলফা কণার ভর কত 4, তাহলে 3টি আলফা কণা বের হয়েছে 3টি। এবার 3টি আলফা কণা বের হওয়ার জন্য প্রোটন মানে পরমাণু ক্রমাঙ্ক হওয়া উচিত ছিল 80, মানে 86 থেকে 3টি আলফা কণা যদি বের হয় তাহলে হওয়া উচিত ছিল 80, কিন্তু সেখান থেকে আবার 4 একক কি বলে পরমাণু ক্রমাঙ্ক বেড়েছে। তার মানে একটি বিটা কণা যদি বের হয় তাহলে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক কত 1 একক করে বাড়ে। তার মানে এখানে 4টি বিটা কণা কি করেছে? প্রবেশ করেছে, প্লাস 4টি বিটা কণা প্রবেশ করেছে, আর 3টা আলফা কণা বের হয়ে গেছে। তার মানে উত্তর হবে হচ্ছে ডি, অপশন ডি হবে হচ্ছে উত্তর। 3 আলফা ও 4 বিটা, সরি বিটা কণা প্রবেশ করেনি, মানে বিটা কণাও বেরই হয়ে গেছে, কিন্তু বিটা কণা বের হয়ে গেলে কি হয়? 1 একক করে পরমাণু ক্রমাঙ্ক বাড়ে। তার মানে 3টি আলফা কণা বের হয়েছে, তার জন্য পরমাণু ক্রমাঙ্ক হয়েছিল 80, তারপর 4টি বিটা কণা বের হয়ে যাওয়ার জন্য পরমাণু ক্রমাঙ্ক বেড়ে গিয়ে হচ্ছে 84। ঠিক আছে, তার মানে উত্তর হলো 3 আলফা এবং 4 বিটা, অপশন ডি। এরপরে আছে হচ্ছে 1.10, প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? প্রথমে আছে হচ্ছে ফেরাম লোহা সন্ধিগত মৌল, কোবাল্টন সন্ধিগত মৌল, আর অপশন ডিতে আছে ক্রোমিয়াম সন্ধিগত মৌল। ক্যালসিয়াম হচ্ছে একমাত্র গ্রুপ 2 এর ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে উত্তর হবে হচ্ছে অপশন সি ক্যালসিয়াম। 1.11 আছে সোডিয়াম ক্লোরাইডে NaOCl পরমাণু ইলেকট্রন বিন্যাস। সোডিয়াম ক্লোরাইডে Na থাকে হচ্ছে Na+ হিসাবে, তাহলে Na যদি 11 হতো তাহলে Na+ কত হবে 10, তার মানে 2,8, আর ক্লোরিন থাকে হচ্ছে মাইনাস হিসাবে, তার মানে 2, তো ক্লোরিন টোটাল হচ্ছে 17, একটা ঢুকে যায় 18টি হবে, তার মানে 2,8,8, তাহলে অপশন হচ্ছে বি সঠিক উত্তর। 1.12 আছে অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়, অপশন সি আংশিক বিয়োজিত হয়। 1.13 আছে হচ্ছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে লৌহ চূর্ণ বা Fe চূর্ণ, অপশন হচ্ছে সি। 1.14 আছে হচ্ছে প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? বক্সাইটের সংকেত হচ্ছে অপশন সি Al2O3.2H2O। 1.15 আছে হচ্ছে প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে সেটির মধ্যে শুধুমাত্র এক বন্ধন থাকবে, অর্থাৎ অ্যালকেন। এদের যতগুলো আছে তার মধ্যে আমরা C2H6কে যদি দেখি, এটি একমাত্র CnH2n+2, অর্থাৎ অ্যালকেনের যে সূত্র সেটি মেনে চলছে, অর্থাৎ এখানে 2, এটা হচ্ছে 2 × 4 + 2 6। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ইথেন। তাহলে এটাই হচ্ছে একমাত্র সম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবার আসি হচ্ছে 2 প্রশ্নগুলিতে, অর্থাৎ এক কথায় উত্তর। প্রথম কোশ্চেন আছে গোবর গ্যাসের প্রধান উপাদান কি? গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। 2.2 বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? মেসোস্ফিয়ার। এর অথবাতে আছে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত? এটি হবে হচ্ছে এক্সোস্ফিয়ার। তারপরে কোশ্চেন আছে হচ্ছে 2.3 P বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি কি? দেখতে এরকম হয়, P 1/v। এটি কি মূল বিন্দুগামী সরলরেখা? মূল বিন্দুগামী সরলরেখা। 2.4 আছে চার্লসের সূত্রের ধ্রুবক কি কি? চার্লসের সূত্র কি V1/T1 = V2/T2। মানে দেখাই যাচ্ছে এখানে কি চাপ হচ্ছে ধ্রুবক রাশি, কারণ চাপ থাকে না এটার মধ্যে, ও ভর হচ্ছে ধ্রুবক রাশি, গ্যাসের ভর। 2.5 আছে হচ্ছে প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই হয়। হ্যাঁ, এটা ঠিক। আলফা সি = আলফা কে হয়, অর্থাৎ এটি হবে হচ্ছে সত্য। অথবা আছে লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি? এদের মধ্যে ইনভার হচ্ছে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কযুক্ত।
2.6 আছে হচ্ছে কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টির প্রতিকার হয়? হ্রস্বদৃষ্টি অর্থাৎ মায়োপিয়া হয় হচ্ছে হলো অবতল লেন্সের দ্বারা। 2.7 আছে হচ্ছে একটি আলোকরশ্মি অবতল দর্পণে বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন হয় হচ্ছে হলো 0 ডিগ্রি। 2.8 আছে হচ্ছে রোধাঙ্কের এসআই একক কি? রোধাঙ্কের এসআই একক হচ্ছে হলো ওহম মিটার বা ওহম মিটার। 2.9 আছে হচ্ছে ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি। 2.10 আছে হচ্ছে পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার উল্লেখ করো। পারমাণবিক বিদ্যুৎ। এর থেকে শান্তিপূর্ণ কিছুই হবে না। 2.11 না, এর আগে আছে হচ্ছে অথবা। কি আছে? শূন্যস্থান পূরণ করো। গামারশ্মি হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। 2.11 হচ্ছে বাম স্তম্ভ ডান স্তম্ভ। প্রথমে আছে হচ্ছে একটি অভিজাত মৌল। অভিজাত মৌল সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে হলো নিষ্ক্রিয় গ্যাসগুলিকে বোঝায়। তার মানে এখানে হবে 1D ক্রিপ্টন। 2.11.2 আছে হচ্ছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। সি নম্বর অপশন ফ্লুরিন। 2.11.3 আছে হচ্ছে আয়রনের মরিচা রোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয় সেটি হচ্ছে হলো জিঙ্ক। বি জিঙ্ক। 2.11.4 আছে হচ্ছে ধাতু সংকর ইনভারে যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে সেটি হচ্ছে অপশানে লোহা। 2.12 আছে হচ্ছে জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে কেসিএল দ্রবীভূত হবে? এবার কেসিএল হচ্ছে কি তড়িৎযোজী যৌগ, তার মানে এটি ধ্রুবীয় দ্রাবক জলের মধ্যে দ্রবীভূত হবে। 2.13 আছে হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসি এর মধ্যে কোনটি ব্যবহার করা হয়? অবশ্যই ডিসি কারেন্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট। 2.14 আছে হচ্ছে হলো এর 2.13 একটা অথবা আছে, তা আছে হচ্ছে যে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 100 মিলিলিটার গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন গ্যাস। ক্যাথোডে কোনটি উৎপন্ন হয়? হাইড্রোজেন। আর অ্যানোডে উৎপন্ন হয় হচ্ছে হলো অক্সিজেন। তাহলে ক্যাথোডে হাইড্রোজেন, আর আমরা জানি যে হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কি থাকে? 2:1। তাহলে 2 যদি 100 মিলিলিটার হয়, 1টা কি হচ্ছে 50 মিলিলিটার, অর্থাৎ অ্যানোডে যে গ্যাসটি উৎপন্ন হবে সেটি হবে হচ্ছে 50 মিলিলিটার। এগুলো কিন্তু পূর্ণ বাক্যে লিখবে, আমি এখানে শর্টে লেখাচ্ছি ঠিকই, কিন্তু পরীক্ষায় যখন লিখবে তখন কিন্তু পূর্ণ বাক্যে উত্তরগুলো করবে, ঠিক আছে? 2.14 রূপোর ওপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষক রূপে কি ব্যবহার করা হবে? পটাশিয়াম অরোসায়ানাইড। পটাশিয়াম অরোসায়ানাইড, সংকেত হচ্ছে কে AU CN তার হোল 6, সরি এটা হচ্ছে হোল 2। 2.15 আছে হচ্ছে নাইট্রোলিমের রাসায়নিক উপাদান কি? রাসায়নিক উপাদান নাইট্রোলিম তৈরি হয় কিভাবে? ক্যালসিয়াম কার্বাইড CaC2 প্লাস হচ্ছে নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়ায় CaNCN ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস হচ্ছে কার্বন। এই যে জায়গাটা, এটাকে বলা মানে এই দুটো যৌগের মিশ্রণকে বলা হচ্ছে হলো নাইট্রোলিন। তার মানে রাসায়নিক উপাদান কি দাঁড়াচ্ছে? ক্যালসিয়াম সায়ানামাইড, ক্যালসিয়াম সায়ানামাইড আর প্লাস হচ্ছে হলো কার্বন। 2.16 আছে হচ্ছে 2.15-এরই একটা অথবা কোশ্চেন আছে, সেটি হচ্ছে হলো ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড, অপরটি কি? অপরটি হচ্ছে হলো অ্যামোনিয়া। NH3। এবার 2.16 আছে হচ্ছে নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগ জলীয় দ্রবণ মেশানো হয়? সেটি হচ্ছে সোডিয়াম নাইট্রাইট, NaNO2। সোডিয়াম নাইট্রাইট, সাবধান থাকবে, এটা কিন্তু নাইট্রাইট।
NaNO3 হলে নাইট্রেট হতো। 2.17 বলা আছে CH3CH2CHO এর আইউপ্যাক নাম CH3CH2CHO। তাহলে এটাকে যদি আমরা এভাবে করি যে এটা হচ্ছে নাম্বার 1 কার্বন, এটা হচ্ছে 2, 3, কারণ কার্যকরী গ্রুপের কার্বনটিকে 1 নাম্বার দিতে হয়। তাহলে এটা হচ্ছে কি 3টে কার্বন আছে, তার মানে প্রোপ, আর যেহেতু অ্যালডিহাইড গ্রুপ তার জন্য কি হয় অ্যাল যুক্ত হয়, তাহলে প্রোপানেল। এটা আইউপ্যাক নাম হবে হচ্ছে প্রোপানেল। তারপরে বলছে 1122 টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত। 1122 টেট্রাব্রোমো ইথেন। টেট্রাব্রোমো ইথেন মানে ইথেন হচ্ছে 2টো কার্বন। এবার এটাকে যদি 1 নম্বর কার্বন, এটাকে যদি 2 নম্বর কার্বন ধরি, তাহলে এর সাথে 1 অর্থাৎ 2টো ব্রোমিন, এটাকে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন। এবার বলছে 1122 অর্থাৎ 2 নম্বর কার্বনেও 2টা ব্রোমিন আছে, ঠিক আছে। আর কার্বনের তাহলে একটা হাত ফাঁকা থাকছে, এটার সাথে আমি হাইড্রোজেন যুক্ত করে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের 1122 টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত। তারপরে হচ্ছে 2.18 আছে হচ্ছে একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। বায়োডিগ্রেডেবল, সাবধান হ্যাঁ, যে বায়োডিগ্রেডেবলও বলেছে আবার প্রাকৃতিকও। তার মানে এখানে কী দিতে হবে, মানে হচ্ছে এরকম কিছু একটা যেটা প্রাকৃতিক আবার বায়োডিগ্রেডেবল হয়। তো প্রাকৃতিক পলিমারের মধ্যে বেশিরভাগই কী হয়, বায়োডিগ্রেডেবল হয়। যেমন আমি এখানে দিতে পারি প্রোটিন। প্রোটিনও কি, এর মনোমার হচ্ছে হলো অ্যামাইনো অ্যাসিড, আর এর পলিমার হচ্ছে হলো অ্যামাইনো অ্যাসিডের পলিমারটাই তৈরি করে হচ্ছে প্রোটিনকে। আর এটা কি বায়োডিগ্রেডেবল। প্রোটিনও হতে পারে, সেলুলোজও হতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল সাথে প্রাকৃতিক পলিমার। যদি বলতো বায়োডিগ্রেডেবল কৃত্রিম পলিমার, তাহলে দিতে হতো সাবধানে যে PHBV, পলিহাইড্রক্সি বিউটারেট কোভ্যালেন্ট। কিন্তু যেহেতু দিয়েছে প্রাকৃতিক, তাই প্রোটিন বা সেলুলোজ এগুলো দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এখানেই হচ্ছে আমাদের এই স্কুলটি শেষ হলো। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, ঠিক আছে।